গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে আমি রোমানা নূপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস যুগল মিলন। আজ শোনাব উপন্যাসটির চতুর্থ অর্থাৎ শেষ পর্ব। ওরা দুজনে একই সঙ্গে ফিরল। তমা চুপচাপ সুটকেস সামান্য খালি করল, যতটা সম্ভব। আলমারিতে যত টাকা ছিল হাত ব্যাগে নিয়ে নিল। টিটো তখন টেলিফোনে খবরের কাগজগুলোকে ধরছে। কাজ শেষ করে ভেতরের ঘরে এসে সে বলল, তমা, এখন থেকে আমরা বন্ধু। তমা টিটোর হাত জড়িয়ে ধরে কেঁপে উঠল। আপনাকে আমি বিশ্বাস করি। টিটো হঠাৎ কিরকম হয়ে গেল। হাঁটুতে জোর নেই, গলা শুকিয়ে যাচ্ছে। আজ পর্যন্ত কোনো যুবতী মেয়ের হাত সে ধরেনি। মাস্তানি করুক কিংবা বেনিয়মী জীবন কাটাক, কখনো মেয়েদের সঙ্গ পেতে যায়নি। সেটা পাওয়ার জন্য যে টাকা খরচ করতে হয় তাও তার পকেটে ছিল না। আজ তমার স্পর্শ তাকে বিচলিত করল। তমা জিজ্ঞাসা করল, কি হলো? কিছু না, এবার যাওয়া যাক। হাত ছাড়ালো টিটো। কোথায় যাবে ঠিক করে নাও। কলকাতা থেকে চলে যাওয়া উচিত, অনেক দূরে। সাংবাদিকরা নিশ্চয়ই এতক্ষণে ওই বাড়ির দিকে আসতে শুরু করেছে। এগিয়ে চলল টিটো। দরজা বন্ধ করে ওরা সিঁড়ি দিয়ে নামল। নিজের সুটকেস বইতে তোমার বেশ কষ্ট হচ্ছিল, বড্ড ভারী। বাড়ির বাইরে আসামাত্র দারোয়ান ওদের দেখল, দেখে দ্রুত এগিয়ে এলো। মেম সাব, মুছে দিজিয়ে। সে সম্ভবত এরকম দৃশ্যে কোনোদিন তমাকে দেখেনি। তমা মাথা নাড়ল। ঠিক আছে, তুমি একটা ট্যাক্সি ডেকে দাও, আমি দেশের বাড়িতে যাচ্ছি। ভার্মা সাহেবের গাড়ি পাঠানোর কথা ছিল, কেন যে এখনো গাড়ি এলো না বুঝতে পারছি না। ভার্মা সাহেবের গাড়ি তো ওখানে দাঁড়িয়ে আছে, দারোয়ান হিন্দিতে জানিয়ে দিল। ড্রাইভারকে ডেকে দেব? দাও। দারোয়ান ছুটে গেল এবং 1 মিনিটের মধ্যে ড্রাইভার গাড়িটাকে নিয়ে এলো কাছে। তার আগেই তমা ফিসফিস করে বলল, উপায় নেই, এটা না করলে ওরা সন্দেহ করত, পরে খুব খারাপ হতো। গাড়িতে উঠে তমা বলল, হাওড়া স্টেশনে চলো। সারা রাস্তা ওরা কোনো কথা বলল না। গাড়ি থেকে নামার সময় ড্রাইভার বলল, আমি সুটকেস নিয়ে যাব মেম সাহেব? না না, তুমি যাও, সাহেবের অসুবিধে হবে। গাড়ি বেরিয়ে যাওয়া মাত্র টিটো বলল, দাঁড়াও, আমরা শিয়ালদায় যাব। কেন? ড্রাইভার নিশ্চয় বলবে তুমি হাওড়া স্টেশনে এসেছ। বলবে কেন? পুলিশ যখন জানতে পারবে ভার্মা তোমার কাছে আসতেন, তখন হয়তো জেরা করবে। আমি কোনো ঝুঁকি নিতে চাই না। কিন্তু শিয়ালদা থেকে কোথায় যাব আমরা? যেখানেই হোক, অন্তত কলকাতার বাইরে যাওয়া যাবে। শিয়ালদা স্টেশন থেকে দূরপাল্লা ট্রেন বেশি নেই। তাছাড়া যাব বলে স্টেশনে এসেই টিকিট পাওয়া যায় না আজকাল। কিছুক্ষণ চেষ্টার পর হাল ছেড়ে দিল টিটো। তমা বলল, এক কাজ করবেন, শিলং যাবেন? কিভাবে? এয়ারপোর্ট চলুন। ট্যাক্সি নিয়ে যখন ওরা এয়ারপোর্টে পৌঁছালো তখন রোদ মরেনি। ইন্ডিয়ান এয়ারলাইন্সের কোনো প্লেন শিলংয়ে যায় না। বায়ুদূত সার্ভিস সকালের দিকে। গৌহাটি যাচ্ছে একটা প্লেন প্রচুর লেট করে। চেষ্টা চরিত্র করে 2টো টিকিট পেয়ে গেল ওরা। চেক ইন করে প্লেনে উঠে বসা পর্যন্ত টিটো অস্বস্তিতে ছিল। কারো সঙ্গে চোখাচোখি হলে মুখ ফিরিয়ে নিচ্ছিল। প্লেনের সিটে বসে ও খবরের কাগজ পেল। অনেকবার পড়া হয়ে গিয়েছে। সে তন্ন করে খুঁজল। না, তাকে নিয়ে কোনো খবর নেই। একটু আরাম লাগল। গতকাল কিংবা পরশুর কাগজে যদি তার কথা বা ছবি ছাপা হয়ে থাকে, তাহলে লোকে নিশ্চয়ই এখনও মনে রাখতে পারে না। তমা বলল, ওরা এতক্ষণে খুঁজে পেয়েছে না? পাওয়া উচিত। ফিসফিস স্বরে জবাব দিল টিটো। ওরা তোমাকে কিছুতে সন্দেহ করতে পারবে না।
চুপ করো। আমাকে করতে পারে, দুবার দুজনের সঙ্গে তোমাদের বাড়িতে গিয়েছি। আমার বাড়ি নয়, চুপ করো। তমা টিটোর হাত আঁকড়ে ধরল। প্লেন উড়ে যাচ্ছিল। সন্ধ্যের মুখে ওরা গৌহাটিতে পৌঁছে গেল। আজ শিলং যাওয়া ঠিক হবে না, পাহাড়ি রাস্তা। এসব কথা প্লেনে দুজনকে বলতে শুনেছিল ওরা। কিন্তু এয়ারপোর্টের বাইরে আসতেই ট্যাক্সিওয়ালা জানালো শিলংয়ে যাওয়া মোটেই অসুবিধের নয়, অনেকেই যাচ্ছে। ওরা ট্যাক্সি নিল। গৌহাটি শহরের বাইরে বেরিয়ে আসা মাত্র তমা টিটোর কাঁধের কাছে মুখ রেখে বলল, আমি ভাবতে পারিনি কখনো এভাবে আসব। টিটো ইশারায় ট্যাক্সি ড্রাইভারকে দেখালো। তমা বলল, ওসব বলছি না, কদিন আগেও, কাল রাত্রে জীবন অন্যরকম ছিল। এই সৌভাগ্যের কথা আমি কল্পনাও করতে পারিনি। জানো, আমি যা করেছি ইচ্ছের বিরুদ্ধে করেছি। আমিও তাই। কাল ভাবতে পারিনি আজ এভাবে তোমার সঙ্গে যাব। তোমার ভালো লাগছে? তোমার প্রশ্নের জবাবে টিটো ওর হাত ধরল। পথে ঠান্ডা লাগছিল। গাড়ির কাঁচ তুলে দিয়েও রেহাই পাওয়া যাচ্ছিল না। তমা শীতের কারণেই সরে এসেছে টিটোর কাছে। অন্ধকার গাড়িতে ওরা এখন বেশ ঘনিষ্ঠ। তমা জিজ্ঞেস করল, শীত করছে? টিটো জবাব দিল, একটু। কাল সকালে গরম জামা কিনতে হবে। শিলং পৌঁছল ওরা একটু রাতেই। ট্যাক্সি ড্রাইভার আসার পথে একগাদা হোটেলের খবর দিচ্ছিল। পাইনউডে অবশ্য খুব আরাম স্যার, বড় হোটেল, তবে আপনি ড্রিমল্যান্ডে থাকলে অসুবিধা হবে না। ওরা ড্রিমল্যান্ডে চলে এলো। টিটো কিছু বলার আগে ওরা একটা ডাবল বেডের রুম দিয়ে দিল। খাতায় নামধাম লেখার সময় অম্লান বদনে এক বন্ধুর নাম ও অন্য ঠিকানা লিখে দিল সে। জানা গেল প্রতিদিনের ঘর ভাড়াই 450 টাকা। ঘরে ঢোকা পর্যন্ত কেউ কথা বলেনি। দরজা বন্ধ করে টিটো বলল, আজ প্রচুর খরচ হয়ে গেল। একগাদা টাকা আর প্লেনের টিকিট আর ট্যাক্সিতে দিলে, তারপর এত টাকার হোটেল। তমা হাসল। তুমি অত চিন্তা করছো কেন? আমি তো আছি। আশ্চর্য, এখানে 1 পয়সা রোজগার নেই। কতদিন থাকতে হবে জানি না। টাকা ফুরিয়ে গেলে কি অবস্থা হবে ভাবতে পারছ? পরে ভাবা যাবে। তমা সোজা বিছানায় শুয়ে পড়ল পা ছড়িয়ে। আহ! টিটো তমার দিকে তাকালো। এখন মোটেই আর শ্রীদেবীর মতো মনে হচ্ছে না, কিন্তু তমা সুন্দরী। এরকম একটা দারুণ ঘরে ওর সঙ্গে সারা রাত থাকতে পারবে ভাবা যায় না। তমা বলল, বাঁচা গেল, এখানে শীত নেই। আমি বাবা খাওয়ার জন্য আর বাইরে যাচ্ছি না। কিন্তু খেতে তো হবে, প্লেনের খাবারে পেট ভরেনি। টেলিফোন তুলে রুম সার্ভিসকে বলে দাও খাবার দিয়ে যেতে। বেশি টাকা নেবে না? নিক, আজকে রাতটাই শুধু। পাশ ফিরল তমা। বাহ, টিভিও আছে। এই খুলে দাও না প্লিজ। টিটো টিভি খুলে দিয়ে অপারেটরকে বলল রুম সার্ভিস দিতে। টেলিফোনের পাশে মেনু কার্ড ছিল, তাই দেখে রাত্রের খাবারের অর্ডার দিয়ে দিল। মনে মনে বলল, একটা রাত নবাবী করে নাও টিটো মুখার্জি। টিভিতে সিরিয়াল হচ্ছিল। টিটো বাথরুমে ঢুকল ব্যাগ নিয়ে। তার জামাকাপড় ইতিমধ্যে বেশ নোংরা হয়ে গেছে। 2 প্রস্ত কেনা দরকার। এত টাকা ফালতু খরচ না করে ওদিকে মন দিলে ভালো হতো। অন্যের পয়সায় মৌজ করে বদ অভ্যেস তৈরি করা হয়ে গেছে। পোশাক পরিবর্তন করে বাথরুম থেকে বেরোতেই খবর আরম্ভ হলো। ভারত পাকিস্তান সীমান্তে বিরোধ নিয়ে 2 দেশের বিদেশমন্ত্রীরা বৈঠকে বসেছেন। পাঞ্জাবে খলিস্তানিদের একটি বিরাট দল ধরা পড়েছে। চন্দ্রশেখর কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব নিয়ে ভাবছেন।
কলকাতায় একটি দুঃসাহসিক ঘটনায় দুজন রাজনৈতিক নেতা এবং একজন বিখ্যাত ব্যবসায়ী প্রচণ্ড আহত হয়েছেন। টিটো এবং তমা চোখাচোখি করল। এবার মূল খবরগুলো সবিস্তারে বলা হচ্ছে। টিটো সোফায় বসে পড়ল। নিঃশব্দে ওরা খবর শুনে গেল, অথবা কিছু শুনছিল না। এবার আসল খবরটি শুরু হতেই দুজনে নড়ে চড়ে বসল। 3 জন মানুষকে একই ফ্ল্যাটে গুরুতর জখম অবস্থায় পাওয়া গিয়েছে। 3 জনই এখন অজ্ঞান হয়ে আছেন। তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। 2 রাজনৈতিক নেতা একই দলের পরস্পর বিরোধী 2 উপদলে বিভক্ত। এরা কেন ওই ব্যবসায়ীর সঙ্গে একত্রিত হয়েছেন তা পুলিশ অনুসন্ধান করছে। কলকাতার অনেক নেতাই এই ঘৃণ্য আক্রমণের তীব্র প্রতিবাদ করেছেন। ইতিমধ্যে যেটুকু সংবাদ পাওয়া গিয়েছে তাতে মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে একজন রহস্যময়ী নারী জড়িত, কিন্তু তার পরিচয় এখনও জানা যায়নি। খবর শেষ করতেই টিভি বন্ধ করে দিল টিটো। তমা বলল, হয়ে গেল, পুলিশ এবার আমার পেছনে ধাওয়া করবে। তুমি যে সেই রহস্যময়ী তা জানবে কি করে? টিটো বিড়বিড় করল, পুলিশ ইচ্ছে করলে সব পারে। তমা চুলে হাত বোলাল, তারপর বলল, বাদলদার ফ্ল্যাটের দারোয়ান আমাকে 2 বার 2 লোকের সঙ্গে ঢুকতে দেখেছে। আমার ফ্ল্যাটের দারোয়ানও একই সাক্ষী দেবে। ভার্মার ড্রাইভারও বলবে আমাদের হাওড়া স্টেশনে পৌঁছে দিয়েছে। আর আমি কে তা বের করতে পুলিশের কদিন আর লাগবে বলো? তমা হাসল, যদি পুলিশ না পারে তাহলে সুস্থ হয়ে ভার্মা আমাকে ছেড়ে দেবে না। তুমি একটু নার্ভাস হয়ে গেছো। ভার্মারা কোনোদিন সুস্থ হবে না, হলেও পুলিশকে তোমার কথা বলবে না। হাওড়া থেকে কেউ শিলংয়ে আসে না। আমরা যে এখানে আছি সে কথা পুলিশ চিন্তাও করতে পারবে না। মাস 6 শিলংয়ে থাকতে পারলে সব ঠান্ডা হয়ে যেত। টিটো উঠল, হুইস্কির বোতল খুলে গ্লাসে ঢালতে ঢালতে জিজ্ঞাসা করল, তুমি খাবে? দাও, সত্যি নার্ভাস লাগছে। তমা হাত বাড়াল। দুজনে 2 গ্লাস নিয়ে খানিকটা দূরত্ব নিয়ে বসেছিল। হঠাৎ তমা জিজ্ঞাসা করল, মাস 6 চালাতে গেলে কোথায় থাকবে? আর যাই হোক, হোটেলে নয়। দিন 3 মধ্যে হোটেল ছাড়তে হবে আমাদের। তার আগে একটা বাড়ি ভাড়া করা দরকার। টিটো বলল। ওরা চুপচাপ যখন 3টে গ্লাস শেষ করেছে তখন দরজায় শব্দ হলো। তমা টিটোর দিকে তাকালো। টিটো বলল, রুম সার্ভিস মনে হচ্ছে। ওদের খাবার ঘরে দিয়ে চলে গেলে টিটো বলল, তুমি খেয়ে নাও। তুমি খাবে না? ঘুম পাবে না এখন, আর একটু খাই। গ্লাস নাচালো সে। আমি একা ডিনার করব না, আমাকেও দাও। তুমি মাতাল হয়ে যাবে। হই হব। সেটা বুদ্ধিমানের কাজ হবে না, আমাদের সতর্ক হয়ে চলতে হবে। আমি এমন কিছু করব না যাতে বিপদ আসে। ওরা যখন 5 পেগ শেষ করেছে তখন তমা বলল, টিভিতে যা বলল তাতে মনে হচ্ছে পুলিশ তোমার অস্তিত্ব টেরই পায়নি। টিটো তাকালো। নেশা তারও হয়েছে, কিন্তু তমার গলা একদম জড়িয়ে গেছে। হোটেলে পৌঁছেই তমা বাথরুমে ঢুকে শাড়ি পাল্টেছিল। পা ঢাকা ম্যাক্সি বের করে টলতে টলতে বলল, আমি চেঞ্জ করে আসি। তুমি বোধহয় এখন পারবে না, খেয়ে শুয়ে পড়ো। আলবাত পারব। কাঁধ থেকে পড়ে যাওয়া আঁচল সামলালো তমা। তারপর বলল, আমি তোমার বন্ধু, ভালো উপদেশ দিচ্ছি। তুমি যদি চাও এখনই কেটে পড়তে পারো। ভার্মাদের কেসে পুলিশ তোমাকে জড়াতে পারবে না। আবার বলছি, নেশা হয়েছে তোমার, উল্টোপাল্টা বলছো। বলছি। সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করল তমা। হ্যাঁ। হঠাৎ ম্যাক্সিটাকে সজোরে মাটিতে ছুঁড়ে ফেলল তমা। তার আঁচল এখন বুকে নেই। কাঁটা কলা গাছের মতো সোজা পড়ে গেল বিছানায়। পড়ে স্থির হয়ে গেল। টিটো বোতলটাকে দেখল। 10 পেগের বেশি দুজনে খায়নি। তমাকে নিত্য মদ্যপান করতে হয়। 5 পেগ ওর কাছে বেশি নয়।
তাই এতেই এমন আউট হয়ে যাবে কেন? অবশ্য মনে গোলমাল হলে অল্পে অনেক সময় নেশা হয়ে যায়। 6 নম্বর পেগটা নিয়ে আবার টিভি খুলল টিটো। ইংরেজি খবর হচ্ছে। বিশ্ব, হিন্দুস্তানের খবর শেষ করে যখন পাঠক কলকাতার খবরে এলো, তখন ওই নেশাগ্রস্ত অবস্থাতেও টিটোর মেরুদণ্ড কেঁপে উঠল। 2 রাজনৈতিক নেতা এবং একজন ব্যবসায়ীর উপর জঘন্য আক্রমণের বর্ণনা দিয়ে পাঠক জানালেন, আজ সন্ধ্যের একটু পরে একজন নেতা এবং ব্যবসায়ী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ফ্ল্যাটের মালিক বলে কথিত নেতাটি এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছেন। টিটো বিছানার দিকে তাকালো। তমা এখন অচেতন। খবরটোর কানে পৌঁছায়নি। আগামী কয়েকদিনের খবরের কাগজ না পড়লে ও জানতেও পারবে না। ভার্মা মারা গেছে মানে মাথার উপর থেকে একটা ধারালো খাড়া সরে যাওয়া। বাদলদা মরে যাওয়ার আগে কিছুতেই মুখ খুলবে না। পুলিশের উৎসাহ আর কতদিন থাকবে? বাদলদা যদি ছবি হয়ে যেত তাহলে আরও নিশ্চিন্ত হওয়া যেত। তবু মনটা বেশ প্রফুল্ল হয়ে উঠল টিটোর। টলতে টলতে টেবিলের কাছে গিয়ে সে খাবার খেতে বসল, গ্লাস হাতে নিয়েই। অল্প খেয়ে মনে হলো পেট ভরে গেছে। গ্লাস শেষ করে সে বিছানার দিকে তাকালো। তারপর একটা বালিশ টেনে নিয়ে কার্পেটে লুটিয়ে পড়ল। ঘরের আলো জ্বলছিল, টিভিও বন্ধ হয়নি, কিন্তু আবার উঠে বন্ধ করতে একদম ইচ্ছে করছিল না তার। হঠাৎ একটা অস্বস্তি হতেই চোখের পাতায় আলো লাগলো তমার। সে চোখ খুলল। ছাদ, আলো, হোটেলের ঘর। সে একটু একটু করে উঠে বসে বুঝল এখনও নেশা ছেড়ে যায়নি। কবজির ঘড়িতে এখন রাত 2:30। টিভি থেকে অদ্ভুত আলো ঠিকরে বের হচ্ছে এবং টিটো কোথাও নেই। সে বিছানা থেকে কোনো মতে নামতেই টিটোকে দেখতে পেল। বাহ, একেবারে শিশুর মতো ঘুমোচ্ছে লোকটা। কিন্তু কার্পেটে কেন? এরকম একটা শীতের রাত্রে হোটেলের 4 দেওয়ালের মধ্যে তার মতো একটি পূর্ণ যুবতীকে পেয়েও টিটো বিছানায় আসেনি কেন? তমা ভেবে পাচ্ছিল না। পুরুষ মানুষ তাকে দেখা মানেই সুযোগের অপেক্ষা করেছে কখন হাত বাড়াতে পারে। এরকম ঘর আর একটি পুরুষ মানে তার শরীরটাকে কিছুটা অত্যাচার সহ্য করতে হবে, এমন একটা ধারণা মনের মধ্যে বসে গেছে। তাহলে টিটো আলাদা হবে কেন? টিটো কি পুরুষ নয়? তমা নিজের ম্যাক্সিটাকে পরে থাকতে দেখে তুলে নিল। টলতে টলতে সেটা তুলে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করল। এই ঠান্ডায় গরম জলের কল না খুলে ঠান্ডাতে ঘাড়, গলা, মুখ ভেজালো। আহ, বেশ আরাম লাগছে। টিটো কি তাকে ঘেন্না করছে? বন্ধু বলেছে ঠিক আছে, কিন্তু স্পর্শ করতে চাইছে না। মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল তার। কলকাতার পুরুষগুলোকে চিনতে তার বাকি নেই। শরীর দেখে সব কিছু ভুলে যেতে ওদের 1 মিনিটও লাগে না। টিটো বোধহয় বেশি মদ খেয়েছে, তাই আর দাঁড়াতে পারেনি। বাথরুম থেকে বেরিয়ে আলো নেভালো তমা। টিভি বন্ধ করল। তারপর খাটে পা ঝুলিয়ে বসল। সামনে শোয়া শরীরটার দিকে তাকিয়ে সে ডাকল, টিটো। কোনো সাড়া এলো না। তৃতীয়বার ডাকার পর টিটো আধঘুমে বলল, হুম। তুমি আমাকে ভালোবাসো? তমা জিজ্ঞাসা করল। টিটো জবাব দিল না। খুব রাগ হয়ে গেল তমার। সে জোরে পা ছুটতেই টিটোর থাইতে আঘাত লাগল। সে ধর্মরে উঠে বসে জিজ্ঞাসা করল, কে কে কে? অন্ধকারে উত্তর শুনল, আমি তমা। ও, কি হয়েছে? তুমি আমাকে ভালোবাসো? জানি না। কি জানো? উফ, কি হয়েছে বলো। বললাম তো, ভালোবাসো কি না জানো না। বাসতাম না, এখন মনে হচ্ছে বাসি। টিটোর গলায় বিরক্তি। অন্ধকারে শব্দ করে হাসল তমা। গুড। আমার সঙ্গে শোবে না? না। কেন? গলা উপরে উঠল তমার।
আমার আমার অসুখ আছে। টিটো শুয়ে পড়ল আবার। হঠাৎ একেবারে পাথর হয়ে গেল তমা। সমস্ত শরীরে কি যেন কিলবিল করে উঠল। এই একটা ভয় তাকে প্রায়ই আক্রমণ করত। ঈশ্বর সবসময় তাকে রক্ষা করেছেন, আর যার সঙ্গে পালিয়ে এলো খাঁচা ছেড়ে, তারই নিজেকে গুটিয়ে নিয়ে বিছানার মাঝখানে চলে এলো সে। যদি টিটো মত পরিবর্তন করে, যদি সে কার্পেট ছেড়ে বিছানায় চলে আসে। নিঃশ্বাস বন্ধ করে পড়ে রইল সে কিছুক্ষণ। একটু একটু করে অনেকটা সময় চলে গেলে তমা আবিষ্কার করল নেশা কখন মিলিয়ে গেছে এবং তার ঘুম আসছে না। এখন সে কি করবে? একটা অসুস্থ মানুষের সঙ্গে সে চিরজীবন থাকতে পারবে না। যদি টিটো নিজে থেকে তাকে না জানাতো। হঠাৎ তার মনে একটা খটকা লাগল। যার অসুখ থাকে সে কি কখনো নিজে থেকে জানায়? অসম্ভব। ঘুমোবার জন্য তাকে এড়াতেই ওই কথাটা তাকে বানিয়ে বলল না তো? সন্দেহটা বড় হতেই অস্বস্তিটা চলে গেল। ঘুম এসে গেল আপনা আপনি। সকালে ঘুম ভাঙল তোমার টিটোর ডাকে। চোখ খুলতেই চায়ের কাপ এগিয়ে দিয়ে টিটো বলল, ম্যাডাম, চা। সঙ্গে সঙ্গে অসুখ শব্দটি মনে এলো। এই টিটো কি অসুস্থ? যা, হতে পারে না। আজ পর্যন্ত কোনো পুরুষ তাকে চায়ের কাপ হাতে নিয়ে ঘুম থেকে তোলেনি। সে উঠে বসে কাপ নিল। চায়ে চুমুক দিয়ে টিটো বলল, ঘুমোলে বটে। আজ থেকে তুমি আর অত ড্রিঙ্ক করবে না। কিন্তু বিছানায় পড়েছিলে শাড়ি পরে, আর উঠে এলে ম্যাক্সি গায়ে। চেঞ্জ করলে কখন? মনে নেই। তাহলেই বোঝো কাণ্ডটা। তুমি কার্পেটে ঘুমোলে কেন? কখন দেখলে? না দেখলে জিজ্ঞাসা করব কেন? এমনি, বেশ মোটা কার্পেট। বিছানাটা যথেষ্ট বড়। হয়তো খেয়াল ছিল না কথাটা। না, তুমি ইচ্ছে করে এড়িয়ে গিয়েছ। কোনো মহিলা যখন অচেতন থাকেন তখন তাকে একাই ঘুমোতে দেওয়া উচিত। যাক, বাজে কথা না বলে তৈরি হও। কোথায় যাবে? জায়গাটা ঘুরে দেখি। তুমি যাও, আমি ঘরেই থাকি। কেন? টিটো তাকালো। তুমি কি ভয় পাচ্ছ? কেউ চিনে ফেলুক আমি চাই না। কিন্তু হোটেল থেকে না বেরোলে ওরা সন্দেহ করবে। তুমি এখন যাও, আমি সন্ধ্যের সময় বের হব। অগত্যা টিটো একাই বের হলো। চমৎকার মিষ্টি রোদ উঠেছে। বাজারে গিয়ে সে দুটো সোয়েটার আর একটা মোটা চাদর কিনল। খোঁজ নিয়ে জানল দুপুরের আগে খবরের কাগজ পাওয়া যায় না। এলোমেলো ঘুরতে ঘুরতে সে লাসামিয়াতে চলে এসেছিল। অবস্থাপন্ন মানুষের বাস বলেই পাড়াটা বেশ নির্জন। একটা ছোট বাংলো প্যাটার্নের বাড়ির গেটে চোখ পড়তেই সে দাঁড়িয়ে পড়ল। গেটের গায়ে টুলেট বোর্ড ঝোলানো। প্যাকেটগুলো হাতে নিয়েই সে গেট খুলল। পাহাড়ের গায়ে ছোট্ট বাগান। টিটো দেখল এক বৃদ্ধা মহিলা বারান্দায় বসে আছেন। সে নমস্কার করতেই বৃদ্ধা হাত জোড় করলেন। ভদ্রমহিলাকে বাঙালি বলেই মনে হলো তার। সে জিজ্ঞাসা করল, আচ্ছা, গেটে যে নোটিশ বোর্ড দেখলাম সেটা সম্পর্কে কার সঙ্গে কথা বলবো? বৃদ্ধা বললেন একটু সিলিটি টানে, বলুন। এ বাড়ি কি ভাড়া দেবেন? হ্যাঁ। আপনি কি করেন? টিটো ইতস্তত করল। বৃদ্ধা তার দিকে তাকিয়ে। সে হাসল। বলতে একটু সংকোচ হয়, আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কিন্তু এই সার্কেলের দায়িত্বে আছি। খুব বড় চাকরি নয়, হঠাৎ বিয়ে করে ফেলেছি, মুশকিলে পড়েছি। বাড়ি কোথায়? শিলিগুড়িতে। ও, শিলিগুড়িতে আমার এক ভাইপো থাকে। স্ত্রী সেখানে? না না, ও আমার সঙ্গে এসেছে, আমরা হোটেলে আছি। সে কি, এইভাবে ব্যবস্থা না করে আসতে হয়? কি বলবো বলুন, আজকালকার মেয়ে জেদি বড্ড।
উফ, ভাড়া দেব ঠিক করেছি কয়েকদিন হলো। একাই থাকতাম আমি, এখন কলকাতায় ছেলের কাছে চলে যাচ্ছি। তবে একটা ঘর তালাবদ্ধ করে রেখে যাব, ইচ্ছে হলে এসে থাকব। 1000 টাকা দিতে হবে আর 3 মাসের অ্যাডভান্স। যখন প্রয়োজন হবে নোটিশ দিলে 3 মাসেই ছেড়ে দিতে হবে। তা দেব, কিন্তু মাসিমা, 3000 আমার পক্ষে খুব বেশি হয়ে যাচ্ছে। আমার ছেলে তাই বলতে বলেছে, সে কাগজপত্র পাঠিয়ে দিয়েছে। বলেছে যাওয়ার আগে ভাড়াটে পেলে খোঁজ খবর নিয়ে তাতে সই করিয়ে নিতে। তা তোমার অবস্থা যা, কত দিতে পারবে? 2000। ঠিক আছে, বিকেলে বউ নিয়ে এসো। দুপুরে ছেলের ফোন করার কথা আছে, কথা বলে রাখব। বৃদ্ধা বললেন। ফেরার পথে যেন উঠছিল টিটো। এত তাড়াতাড়ি এভাবে কপাল খুলে যাবে সে কল্পনাই করেনি। বাজারের কাছে এসে দেখল খবরের কাগজ বিলি হচ্ছে। একটা কিনে নিয়ে হোটেলে ফিরল সে। হোটেলে ঢুকতেই রিসেপশনিস্ট বলল, স্যার, চেরাপুঞ্জি যাবেন? টিটো মাথা নাড়ল। না ভাই, আজ নয়। সে নিজেদের ঘরের সামনে এসে দাঁড়ালো সিঁড়ি ভেঙে। 3 বার দরজায় নক করার পর তমা খুলল। ওর চোখে কালো চশমা। ও তুমি, আমি স্নান করতে ঢুকেছিলাম। দরজা বন্ধ করে টিটো বলল, বাড়ি ঠিক করে ফেলেছি। 1000 ভাড়া, 2000 অ্যাডভান্স। নির্জনের সুন্দর বাংলো। গুড। তমা বাথরুমে ঢুকে গেল, কিন্তু দরজা বন্ধ করল না। সেখান থেকে জিজ্ঞাসা করল, কবে থেকে পাওয়া যাবে? 2-1 দিনের মধ্যেই। এক বৃদ্ধা মহিলা থাকেন, কলকাতা চলে যাবেন। এই, তোমার জন্য একটা চাদর এনেছি, দেখবে না? টিটো চাদর তুলে ধরল। বাথরুমের দরজায় বেরিয়ে এলো তমা। এখন তার ম্যাক্সি খোলা। বিলেতি সিনেমায় সমুদ্র তটে বিকিনি পরা যেসব মেয়েদের টিটো দেখেছে তাদের একজন হয়ে তমা দাঁড়িয়ে আছে। তমা বলল, বাহ, দারুণ কালার। নিজেকে কোনো মতে সামলে নিয়ে টিটো জিজ্ঞাসা করল, পছন্দ হয়েছে? খুব। তমা ঘাড় কাত করে হাসল। হঠাৎ টিটো বলে ফেলল, তোমাকে দারুণ দেখাচ্ছে তমা। তাই? সত্যি বলছি। যাক, তুমি তবু বললে, নইলে জানতেই পারতাম না। হেসে দরজা বন্ধ করে দিল তমা। কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থেকে খবরের কাগজটা টেনে নিল টিটো। এত অত্যাচার সহ্য করেও মেয়েটা কত সুন্দর। সে নিজেও তো ভালো নয়, কিন্তু কেউ তাকে খারাপ ভাবছে শুনলে মন খারাপ হয়ে যায়। টিটো খবরের কাগজ খুলল। প্রথম পাতার নিচের দিকে খবরটা ছাপা হয়েছে, ভার্মা এবং তার বন্ধু মরে গিয়েছে। বাদলদা মৃত্যুর সঙ্গে লড়ছে। সে কি খুব জোরে মেরেছিল? টিটো মনে করতে পারল না। পুলিশ জানতে পেরেছে ওই ফ্ল্যাটটির মালিক বাদলদাই। সমস্ত সময় ফ্ল্যাটটি তালাবদ্ধ থাকত। ঠিক কী কারণে ওরা এখানে মিলিত হয়েছিল সেটা রহস্যময়। ব্যাস, খবর এটুকুই। টিটো মুখ তুলে বাথরুমের দরজার দিকে তাকালো। তমা যদি জানতে পারে দুজন মারা গিয়েছে তাহলে খুব নার্ভাস হয়ে পড়বে। সে তো মেরে ফেলবার জন্য মারেনি। টিটো তাড়াতাড়ি খবরের কাগজটাকে কার্পেটের তলায় ঢুকিয়ে রাখল সমান করে। একটা সিগারেট ধরিয়ে আরাম করে বসল সে। পুলিশ একমাত্র দারোয়ানদের কাছে জানতে পারে তমা ওই দুজনকে বাদলদার ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল। তমাকে খুঁজতে পুলিশ নিশ্চয়ই চেষ্টা করবে, কিন্তু তার সঙ্গে জড়াবে কি করে? কোনো চান্স নেই। এই সময় তমা বাথরুম থেকে বেরিয়ে এলো। পরনে সাদা শাড়ি, সাদা জামা, চমৎকার দেখাচ্ছে এখন। সোজা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে নিয়ে বলল, কোনো খবর পেলে? না, নো নিউজ। খেতে যাবে? ঘরে খাওয়া যায় না? যায়, কিন্তু দিনের বেলায় কেউ খায় না। যদি চেনে লোক কেউ থাকে? তমা ইতস্তত করল। টিটো এগিয়ে এসে তমার পিঠের আঁচলটা মাথায় তুলে দিল। সঙ্গে সঙ্গে
চেহারাটা অন্যরকম হয়ে গেল। একটি মিষ্টি বউ ছাড়া কিছুই ভাবা যাচ্ছিল না। মুখ ফিরে আয়নায় নিজেকে দেখল তমা। তারপর বলল, জীবনে এমনটা তো কখনো ঘটেনি, ঘটবেও না। ভবিষ্যৎ সম্পর্কে এতটা নিশ্চিত হলে কি করে? জানি মশাই, জানি। যাক, স্নান করবে না? একদম বিকেলে। চলো, খিদে পেয়েছে। দুজনে ডাইনিং রুমে বসে স্বচ্ছন্দে খেতে পারল। ঘরে যারা ছিল তাদের কেউ কেউ তমার দিকে প্রশংসার চোখে তাকালো, কিন্তু তার বেশি কিছু নয়। ঘরে ফিরে তমাকে টিটো বলল, দেখলে তো, মিছিমিছি ভাবছিলে। তমা বলল, এটা হোটেল। আমার সঙ্গে যাদের পরিচয় ছিল তারা হোটেলেই ঘোরে, বুঝলে? কখন বেরুবে? যা বললে, সন্ধ্যের পরে। না, বিকেলেই যাব। তমা বিছানায় শুয়ে পড়ল। শোবে না? ধুর, একটু আগে শুনে এসেছি এখানে তীর খেলা হয়, তাই দেখতে যাব। কপালে থাকলে কিছু টাকা আসতে পারে। মানে? বাজারে একটা জায়গায় বেটিং নিচ্ছিল, নম্বর বলতে হবে। সেই নম্বর যদি মিলে যায় তাহলে 1 টাকায় 5-10 এমন টাকা পাওয়া যায়। কিভাবে? মাঠে একটা বোর্ডে কয়েকজন তীর ছুড়বে। যেসব তীর টার্গেটে লাগবে সেগুলো জড়ো করে গোনা হবে। সংখ্যাটাকে যোগ করে করে যেটা দাঁড়াবে সেই নম্বরটি আগাম যে বলবে সেই টাকা পাবে। সাহসী হচ্ছ? হঠাৎ আবার গা এলিয়ে দিল তমা। না, থাক। এই, তুমিও যেও না। ঘরে বসে থাকব? আমি একা একা থাকতে পারবো না, উল্টোপাল্টা চিন্তা হয়। অগত্যা। টিটো বালিশ তুলে কার্পেটে ফেলল। তুমি নিচে শোবে নাকি? আরাম কম হয় না। তমা উঠে বসল। আচ্ছা, তুমি আমাকে ঠিক ভালো ভাবো না, না? কথাটার মানে বুঝলাম না। দেশে গেলে আমার মা আমাকে ঠাকুর ঘরে ঢুকতে দেন না, যদিও আমারই টাকায় সংসার চলছিল। কেন জানো? আমি অন্তত গোটা 10 লোকের সঙ্গে শুতে বাধ্য হয়েছি। সতীত্ব চলে গিয়েছে, তাই। গল্পটা আমাকে শোনালে কেন? তুমি এসে একই চোখে আমাকে দেখছ। ধারণা কি করে হলো? বাজে বকো না। আমি আর যাই হোক পুরুষ মানুষ চিনি। পুরো একটা রাত আমার শরীরটাকে হাতের কাছে পেয়ে ছুঁয়েও দেখবে না এমন পুরুষ আজ পর্যন্ত একটিও দেখিনি। আমার কৃপা পাওয়ার জন্য ভার্মার চোখ এড়িয়ে কত বিখ্যাত লোক ছুকছুক করেছে, তাদের চরিত্র আমি জানি। কিন্তু তোমার মতিগতি দেখে মনে হচ্ছে আমার খুব খারাপ রোগ আছে। কাল রাত্রে নিজেকে বাঁচাতে তুমি বলেছিলে তোমারই অসুখ আছে। এক নিঃশ্বাসে বলে গেল তমা। কার্পেটে শুয়ে পড়ে টিটো বলল, ধরো আমি তোমাকে ছুতে গেলাম আর তুমি চিৎকার করে বললে আমি লম্পট, ইতর, সুযোগ পেয়ে। ঠিক আছে বাবা। তমা বাধা দিল, আর কথা বলার দরকার নেই। টিটো চোখ বন্ধ করল। দুপুরে ঘরে ঢোকার পর তমার স্বল্পবেশে যে ফিগার দেখেছে তা মনে পড়ল। সত্যি লোভনীয়, সত্যি। জীবনে সে আজ পর্যন্ত কোনো মেয়ের সঙ্গে কিছু করেনি, কিন্তু নিজেকে অনেক কষ্টে সংযত করল সে। সময় তো চলে যাচ্ছে না, দেখাই যাক না। বৃদ্ধার বেশ পছন্দ হয়ে গেল তমাকে। নিজে আলো জেলে ঘর দেখালেন, বললেন, ভালোই হয়েছে এসেছ। আজ ছেলে টেলিফোনে বলল কালই আমাকে কলকাতায় যেতে হবে। বায়ুদূতের টিকিটও করে ফেলেছি। তোমাদের কবে থেকে বাড়িটা দরকার? মাসখানেক অপেক্ষা করলে ছেলে আসবে। তমা বলল, মাসিমা, তাহলে আমি মরে যাব। আমাকে হোটেলে রেখে ও এখানে ওখানে কাজে যায়। আমার আজই পেলে ভালো হয়। বৃদ্ধা বিব্রত হলেন, মুখের উপরে না বলতে পারছিলেন না। শেষ পর্যন্ত তিনি চাকরকে পাঠালেন এক প্রতিবেশীর কাছে, ওর অবর্তমানে যিনি বাড়িটি দেখাশোনা করেন। টিটো একটু নার্ভাস হল।
যিনি আসছেন তিনি কী ধরনের লোক বোঝা যাচ্ছে না। আর যাই হোক, তাদের ছবি যদি কোথাও ছাপা না হয়ে থাকে তাহলে তেমন ভয় নেই। ভদ্রলোক এলেন, বছর 60 বয়স। বৃদ্ধার কাছ থেকে সব শুনে একটু আধটু প্রশ্ন করলেন, তারপর বললেন, আসলে এ বাড়িতে ফার্নিচার প্রচুর, ভাড়া যাকে দেওয়া হবে তার উপর ভরসা যদি না করা যায় তাহলে। আপনার অফিস কোথায়? টিটো বলল, আমার অফিস কলকাতায়। যে বাড়ি ভাড়া নেব সেখান থেকেই কাজকর্ম চালাতে হবে। বৃদ্ধার সঙ্গে কথাবার্তা বলে ভদ্রলোক সম্মতি জানিয়ে চলে গেলে ঠিক হলো আগামীকাল সকালে ওরা চলে আসবে এই বাড়িতে। দুপুরের ফ্লাইটে চলে গেলেন বৃদ্ধা কলকাতায়। টিটো তাকে বাজারের কাছ থেকে বায়ুদূতের বাসে তুলে দিয়ে এলো। ফেরার পথে টুকটাক বাজার করে খবরের কাগজ কিনে নিল। কাল রাত্রে ঠিক হয়েছিল আপাতত তারা হোটেলেই খাবে, শুধু চা কফি বাড়িতে। টিটো খাবার কিনে আনবে টিফিন ক্যারিয়ারে করে। অনেককাল রান্নার অভ্যেস নেই তমার, তাই সরঞ্জামও নেই। কিন্তু বৃদ্ধা তাদের বলেছেন চাকরটিকে রাখতে, এতে কাজকর্মের সুবিধে হবে। রান্না করবে ও। লোকটা ভালো। একদম ইচ্ছে না টিটোর, কিন্তু মেনে নিতে হলো। ওরা বুঝল বৃদ্ধা আচমকা উটকো লোকের হাতে সবকিছু ছেড়ে যেতে চাইছেন না বলেই চাকরকে জুড়ে দিলেন। কিন্তু লোকটা ভালো। পুরনো রান্নাঘরেই সে আয়োজন করেছে। বাড়িতে ফিরে দেখল বাইরের দরজা বন্ধ। পাশের রাস্তা দিয়ে ঢুকে সে শব্দ করতেই চাকরটা দরজা খুলে দিল, দিয়ে বলল, বৌদিদি বেরিয়েছেন। অবাক হলো টিটো। কোথায়? কাল রাত্রে যে বাবু এসেছিলেন তার বাড়িতে, ও বাড়ির মা এসে নিয়ে গেছেন। টিটো মনে মনে বলল, সর্বনাশ, মেলামেশা বাড়ানোটা উচিত হচ্ছে না। ও ভেতরের বারান্দায় পাতা ইজি চেয়ারে শুয়ে খবরের কাগজ খুলল। প্রথম পাতায় তাদের কোনো খবর নেই। তৃতীয় পাতায় ছোট্ট করে বলা হয়েছে বাদলদার মাথায় অপারেশন হবে, বোম্বে হতে চিকিৎসক আসছেন। এখনও পুলিশ ওই ঘটনার কোনো কিনারা করতে পারেনি। তবে মনে হচ্ছে দুই উপদলের নেতার সংঘর্ষে ব্যবসায়ী ভার্মা জড়িয়ে পড়েছিলেন এবং এই ব্যাপারে একটি স্ত্রীলোক জড়িত। কাগজটাকে কি করা যায় ভাবতে গিয়ে টিটোর মনে পড়ল গতকাল সে একটা খবরের কাগজ কার্পেটের নিচে রেখে এসেছে। কোনো কারণে কার্পেট সরালে সেটা পাওয়া যাবে। অবশ্য কেন কাগজটা ওখানে রাখা হয়েছিল তা কি বুঝতে পারবে হোটেলের কর্মচারীরা? টিটো কাগজটাকে ভাঁজ করে এক কোণে ফেলে রাখল এমনভাবে যাতে মনে হয় ওটা পুরনো কাগজ। তমা ফিরল দুটোর একটু আগে। বলল, কিছুতেই ছাড়বেন না ভদ্রমহিলা, খাইয়ে দেবেনি। ভাষা বুঝতে পারি না ভালো করে, সিলেটের লোক। বলে, তোমার বরকে ডেকে আনছি, এখানেই থাকো। অনেক কষ্টে কাটালাম। টিটো দেখল তমার চেহারা বেশ স্বাভাবিক। সে বলল, যতটা পারো এড়িয়ে চলো প্রতিবেশীদের, কেউ বলতে পারে না কোথা থেকে কি হবে। কাঁধ নাচিয়ে ভেতরে চলে গেল তমা। সেই রাত্রে তমা কাছে এলো। শোনো, আমার খুব ভালো লাগছে। কি? এই সংসার করা? আমাকে এর আগে কেউ বৌদি বৌমা বলে ডাকেনি। ভালোই তো। আমরা এভাবে সারা জীবন থাকতে পারি না? টাকা ফুরিয়ে না যাওয়া পর্যন্ত পারি। তুমি একটা চাকরির চেষ্টা করো না। আমার যা বিদ্যে কেউ কাজ দেবে না। যে কোনো কাজ দেখি। আমি চেষ্টা করব। তুমি? টিটো হাসল। তোমাকে কেউ না কেউ চিনে ফেলবে। অন্য কোথাও যাওয়া যায় না? কোথায় যাবে? ভারতবর্ষে যেখানে যাও বাঙালি পাবে। বিদেশে? পাগল। আমি জানি না, তোমাকে রোজগার করতে হবে। দেখো, আমি তোমার খুব ভালো বউ হব, খুব আনন্দে থাকবো আমরা। শুনতে খুব ভালো লাগছে। না, একদিনে আমার জীবনটা বদলে গেছে।
হঠাৎ দুহাতে টিটোকে জড়িয়ে ধরল তমা। প্লিজ। নির্জন ঘরে আধা অন্ধকারে শিহরিত হল টিটো। সে তমাকে চুম্বন করল। তারপর অনেকক্ষণ চলে গেলে দুজনে যখন পরিপূর্ণ হয়ে পাশাপাশি শুয়ে আছে চুপচাপ, তখন তমার হাত টিটোর হাত আঁকড়ে ধরেছিল। হঠাৎ টিটোর মনে হলো তমার কাছে কোনো কথা লুকোনো উচিত নয়। সে পাশ ফিরল। শোনো, তোমাকে একটা কথা বলা হয়নি। খবরের কাগজে ইতস্তত করল টিটো। না, কলকাতার কোনো খবর আমি শুনব না। শোনো, খবরের কাগজে পড়লাম বাদলদার মাথায় অপারেশন হবে, বাঁচার সম্ভাবনা কম, বোম্বে থেকে ডাক্তার আসছে। টিটো অনুভব করল তোমার আঁকড়ে থাকা হাতই হঠাৎ শিথিল হয়ে গেল। কোনো শব্দ বের হলো না ওর মুখ থেকে, এমনকি ভার্মাদের কথাও জিজ্ঞেস করল না। সে জিজ্ঞাসা করল, কি হলো? কিছু না। তারপর একটু সময় নিয়ে জিজ্ঞাসা করল, খুব জোরে মেরেছিলে? বুঝতে পারছি না, কিন্তু আমি খুন করতে চাইনি। কিন্তু হঠাৎ তুমি কেন অত ক্ষেপে গেলে বলো তো? লোকগুলো বদমাস, আমাদের দেশের মানুষের শত্রু। ওরা বেঁচে থাকলে অনেকের ক্ষতি হতো তমা। এটা অস্বীকার করতে পারো? না। তাহলে তুমি মারবার জন্য মেরেছিলে? ঠিক তা নয়। হঠাৎ তমা উঠে বসল। ছেড়ে দাও, ওসব নিয়ে ভাবতে চাই না। আচ্ছা ধরো ওরা তিনজনই যদি মারা যায়? মারা যাবে? অদ্ভুতভাবে স্বর বদলে গেল তমার। ধরো। আমার খারাপ লাগবে, খুব খারাপ। ভার্মার জন্য? হ্যাঁ, লোকটা আমার অনেক উপকার করেছে। আমি ওকে মানতে পারিনি, সেটা অন্য ব্যাপার। আমি চলে এসেছি বলে কোনো অন্যায় বোধ আমার নেই, কিন্তু মরে যাক তা আমি কখনোই চাইব না। তাহলে শোনো, বাদলদা এখন প্রাণের জন্য লড়ছে, কিন্তু বাকি দুজন বেঁচে নেই। সেই রাতটাই মারা গিয়েছে। অন্ধকারে অনেকক্ষণ চুপচাপ বসে রইল তমা। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ল টিটো। এই সংসার এখন আপাত চোখে আর 5টা বাঙালি পরিবারের মতো স্বাভাবিক। টিটো রোজ কাজ খুঁজতে বের হয় এবং যথারীতি বিফল হয়ে ফিরে আসে। তমা রান্নাঘরে ঢুকছে একটু আধটু, ঘর দৌড় ঠিক রাখে, বই পড়ে। বৃদ্ধার আলমারিতে প্রচুর বই পেয়ে গেছে সে। মাঝে মাঝে অবশ্য মনে হয় অন্যের সংসারে তারা অভিনয় করতে এসেছে। সব জায়গায় বৃদ্ধার স্মৃতি ছড়ানো। খুব প্রয়োজনীয় কথা ছাড়া টিটোর সঙ্গে তো আমার আলাপ হয় না। রাত্রে একই ঘরে শুতে হয় চাকরটা আছে বলেই। কিন্তু পাশাপাশি খাটে শুলেও দূরত্ব এক আকাশ হতে পারে, এটা এতদিনে টের পেয়ে গেছে ওরা। 3 মাস বাদে যখন টিটোর পকেট খালি, তোমার কাছে হাত পাততে হবে, তখন আচমকা একটা চাকরি পেয়ে গেল সে। তদারকির কাজ। রাস্তা সারাই থেকে জঙ্গলে কাঠ কাটা, হরেক রকম ব্যবসা আছে এমন এক ভদ্রলোকের অনুগ্রহ পেল কপাল জোরে। মাইনে 1500 টাকা। তমা শুনল, কিছু বলল না। এ টাকায় ভাড়া মিটিয়ে কোনো মতে খাওয়া দাওয়া যায়। স্কচ দূরের কথা, ভারতীয় মদ পাওয়া স্বপ্নের বাইরে। শরীরে দারিদ্র্যের ছাপ পড়ছিল। মাস 6 পরে হঠাৎ এক রবিবারের সকালে টিটোর মনে হলো তোমার শরীরটা অন্যরকম, পেট বেশ বড় দেখাচ্ছে। তোমাকে প্রশ্ন করতে সে গম্ভীর মুখে বলল, আমার বাচ্চা হবে। হাঁ হয়ে গেল টিটো। আমাকে বলনি কেন? বললে কি করতে? বাহ, এটা একটা দারুণ খবর। কিন্তু মনে রেখো, আমাদের মাত্র 1 রাত সম্পর্ক হয়েছিল। খবরটা শুনে তোমার সন্দেহ হচ্ছে না? এখানে আসার আগে যদি কিছু হয়ে থাকে? নাও তো হতে পারে। এখানে আসার পর হয়নি তাই বা কে বলবে?
তমা অবাক হয়ে তাকালো। আমি তোমাকে বুঝতে পারছি না। না বোঝার কি আছে? আমি তোমাকে বলতে পারিনি ভয়ে। যদি তুমি সন্দেহ করো, যদি তুমি অস্বীকার করো। তমা কেঁদে ফেলল। এবারে আমাদের বিয়ে করা দরকার তমা। টিটো এগিয়ে এসে তমার দুটো হাত ধরল। মাথা নাড়াল তমা। চোখে জল নিয়ে বলল, ধুর। তাহলে? টিটো বুঝতে পারছিল না কি বলা উচিত। তুমি আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না টিটো। আমিও তোমাকে মন থেকে কখনোই মেনে নিতে পারবো না। শুধু শুধু বন্ধনে জড়িয়ে লাভ কি? কিন্তু যে আসছে তার কথা একবার ভাববে না? নিশ্চয় ভাবব, আমার মতো করে ভাবব। তবে এটাও ঠিক, যদি শিলংয়ে পড়ে থাকতাম তাহলে ওকে এতটা বড় হতে দিতাম না। তমা! চিৎকার করে উঠল টিটো। চেঁচিও না, আমাকে নিষ্ঠুর মনে হচ্ছে? নিজের সন্তানকে তুমি খুন করতে চাইছ? চাইছি না। যখন সময় ছিল পারলে করতাম। তাছাড়া সন্তান তো আমি একা জন্ম দিতে পারি না। ওর একজন বাবাও আছে। সে যদি 3-3টে খুন করতে পারে, আমি একটা পারবো না? সঙ্গে সঙ্গে ওপরে হাত উঠল টিটোর। আঘাত করতে গিয়েও সামলে নিল শেষ মুহূর্তে। তমা ফুঁসে উঠল। কি হলো? থামলে কেন? মারো! টিটো সরে এসে চেয়ারে বসল। তমা বলল, এরপর আর আমাদের একসঙ্গে থাকা উচিত নয়। যাবে কোথায় এই অবস্থায়? কলকাতায়। না, মাত্র 6 মাস হয়েছে, এখনো কিছু বলা যায় না। আমি কেয়ার করি না। আমি করি। আমার ছেলে তোমার পেটে আছে। আবার বলছি, এর কোনো প্রমাণ নেই। আরেকবার বললে আমি কিন্তু তোমাকে খুন করব তমা। তমা ঘুরে দাঁড়াল। ধীরে ধীরে কাছে এলো। টিটোর গায়ে সে হাত রাখল। এরপর বলল, তুমি সত্যি বিশ্বাস করো? হ্যাঁ, আমাদের দুজনকে দুজনে দরকার তমা। এই 6 মাসের পর আমি আর মারপিট করতে কলকাতার রাস্তায় নামতে পারবো না। আমিও তো পুরনো জগতে ফিরে যেতে পারবো না। হ্যাঁ, তুমি খুব রোগা হয়ে গেছো। ও, পাশের বাড়ির কাকিমা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন। ডাক্তার বলেছে ও কিন্তু ভালো আছে। কিন্তু আমাদের রক্ত নিয়ে তো ও আসবে। আমাদের মনও তো পাবে, তাই না? টিটো তমাকে জড়িয়ে ধরল। দুটো শরীরের মধ্যে একটি 6 মাসের শরীর পৃথিবীর উদ্দেশ্যে তার অব্যবহৃত জোড়া পায়ে লাথি ছুটছিল। গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস যুগল মিলন এর 4র্থ অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।